স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমাদের আজকের আলোচ্য বিষয় উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ সারা বিশ্বব্যাপী একটি বড় স্বাস্থ্যগত সমস্যা। তাই জনসাধারণকে সচেতন করার জন্য প্রতি বছর 17 মে পালন করা হয়ে থাকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। আর এই দিবসটিকে সামনে রেখেই আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি ডাক্তার মাধবী কর্মকার, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আর উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের দুজন স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমার বাম পাশে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ, মেডিসিন বিশেষজ্ঞ এবং উপাচার্য, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। তারপরই আছেন অধ্যাপক ডাক্তার সাকি মোহাম্মদ জাকিউল আলম, মেডিসিন বিশেষজ্ঞ এবং অধ্যক্ষ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। স্যার, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা জানি এবারের বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের প্রতিপাদ্য সঠিকভাবে রক্তচাপ পরিমাপ করুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘজীবী হন। স্যার, প্রথমেই আপনার কাছে জানতে চাইব উচ্চ রক্তচাপ আসলে কি এবং কেন একজন মানুষের রক্তচাপ পরিমাপ করা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। এটা আসলে রিয়েলি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জন্য প্রথম হচ্ছে রক্তচাপ কী জিনিস, উচ্চ রক্তচাপ কী জিনিস। আপনি যে বেঁচে আছি, বেঁচে থাকার জন্য আমাদের দরকার খাবার, দরকার অক্সিজেন, দরকার সব কিছু দরকার। ব্লাড হার্ট পাম্প করে, পাম্পের মাধ্যমে একটা নির্দিষ্ট প্রেশারের মাধ্যমে সে বডির সমস্ত অর্গানের মধ্যে এই ব্লাডটাকে ডিস্ট্রিবিউট করে দেয়। এই ডিস্ট্রিবিউট করে যাওয়ার জন্য বয়স ভেদে, জেন্ডার ভেদে, মানে ছেলে মেয়ে ভেদে এক একজনের এক একটা প্রেশারের প্রয়োজন হয়। তার কত বডি ওয়েট সব কিছু মিলে এক প্রেশার থাকে। এই যে ব্লাড প্রেশারটা যে থাকে, এটা একটা অতীব একটা জরুরি আপনার জিনিস। এটা যদি না থাকে কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এখন একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমরা বলি দিস ইজ গুড ফর হেলথ। তো এইটা হচ্ছে বিভিন্ন গাইডলাইন বিভিন্ন রকম বলে, কেউ বলে 140-90, এটা হচ্ছে আমরা এখন পর্যন্ত ধরে নিই এটা হচ্ছে শাশ্বত, সবার কাছে 140-90 পর্যন্ত ধরে নিই। কিন্তু আমি যদি দেখি আমেরিকান হাইপারটেনশন অ্যাসোসিয়েশন, তারা কিন্তু 120-80 নর্মাল বলে ফেলছে। তো কোনটাকে আমি নর্মাল দেবো, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। যখন নর্মালের থেকে যখন বেশি হয়ে যাচ্ছে তখনই আমি তাকে বলবো উচ্চ রক্তচাপ। এখন প্রতিটা জিনিসেরই কিন্তু একটা নির্দিষ্ট দরকার থাকে। আমাদের বডি যে তৈরি করা হয়েছে এমনভাবে যে এই লেভেল পর্যন্ত থাকলে সে ভালো থাকবে। এই উচ্চ রক্তচাপটা যখন আপনার থেকে যায়, হয়ে যায় তখন আমরা বলি টার্গেট অর্গান থাকে কতগুলো। টার্গেট অর্গান যেমন কি, ব্রেইন একটা টার্গেট অর্গান, হার্ট একটা টার্গেট অর্গান, কিডনি টার্গেট অর্গান, আমার চোখ টার্গেট অর্গান। তা এই অর্গানগুলোর মধ্যে বিভিন্ন রকম কমপ্লিকেশন ডেভেলপ করে। তো আমি যদি ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখতে না পারি, তাহলে এই টার্গেট অর্গানগুলোকে ড্যামেজ হয়ে যায় আসলে। তো ড্যামেজ হয়ে গেলে যদি ব্রেন হয়, আমরা স্ট্রোক হতে পারে, এখানে রক্তক্ষরণ হতে পারে, রক্ত জমাট বেঁধে যেতে পারে। আমার হার্টের মধ্যে হতে পারে আমার মায়োকার্ডিয়াল ইনফাকশন বা হার্ট অ্যাটাক হতে পারে, আমার হার্ট ফেলিউর হিসেবে চলে আসতে পারে রোগী যদি ব্লাড প্রেশার বেশি থাকে। যদি মনে করি চোখের মধ্যে পড়ি, তাহলে চোখের মধ্যে ব্লিডিং হতে পারে, চোখে হয়ে চোখ অন্ধ হয়ে যেতে পারে। আমি যদি কিডনি ধরি, তাহলে কিডনিতে আমার রেনাল ফেলিউর নিয়ে আসতে পারে। তাহলে শুধু তাই নয়, ব্লাড প্রেশার যখন অনেক দিন যখন লং লাস্টিং থাকে, কিছু বডিতে আরও কিছু চেঞ্জ আসে, যে জন্য পেরিফেরাল ব্লাড ভেসেল সাপ্লাই কমে যায়, বিভিন্ন রকম উপসর্গগুলো দেখা যায়। সব কিছু মিলে যদি বলি, আমাকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে ব্লাড প্রেশারে রাখাটা হচ্ছে খুবই জরুরি। এই জন্যই ব্লাড প্রেশার মেজারমেন্টটা হচ্ছে অতীব জরুরি একটা জিনিস আপনার। ধন্যবাদ স্যার। অধ্যাপক জাকিউল আলম স্যারকে জানতে চাইব, পরিসংখ্যান কি বলছে? উচ্চ রক্তচাপ একটি বিশ্বব্যাপী সমস্যা। এখন এটা সারা পৃথিবীতে কেমন প্রবণতা এবং আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা বা কী? ধন্যবাদ আপনাকে। পৃথিবীব্যাপী সাধারণত প্রায় 100 কোটির উপরের লোকজন আমাদের এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন মেডিকেলের ভাষায় যেটা বলি সেটাতে ভুগছে, এবং প্রতি বছর প্রায় আমার 1 কোটির উপরের লোকজন এই উচ্চ রক্তচাপে মারা যায়। বাংলাদেশের মানুষের মধ্যে প্রায় 3.5 থেকে 4 কোটি লোক উচ্চ রক্তচাপে ভুগছে, এবং প্রতিদিন প্রায় এই উচ্চ রক্তচাপ জন্য বিভিন্ন, আমার আগের বক্তা যেটা বলেছে, বিভিন্ন এই উচ্চ রক্তচাপজনিত যে সমস্ত সমস্যা, স্ট্রোক, হার্ট অ্যাটাক বা কিডনির সমস্যা, এই সমস্ত সমস্যায়, এই উচ্চ রক্তচাপজনিত এই সমস্ত সমস্যায় প্রায় প্রতিদিন 20 থেকে 25 হাজার লোক আমাদের দেশে মারা যায়। এবং বাংলাদেশের মধ্যে সাধারণত ছেলেদের মধ্যে সাধারণত প্রায় 30% লোক এই উচ্চ রক্তচাপে ভুগছে, এবং সাধারণত 25% লোক হচ্ছে মহিলাদের মধ্যে উচ্চ রক্তে ভুগছে। তার মানে সংখ্যাটা কিন্তু নিতান্ত কম নয়, আমাদের সচেতনতা দরকার। স্যার, আপনার কাছে আরও জানতে চাইব, একজন সুস্থ মানুষ মূলত কী কী কারণে উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারেন?
উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার আসলে এখন পর্যন্ত যেটা আমরা একটা উচ্চ রক্তচাপ বলি, মেডিকেলের ভাষায় যেটাকে আমরা এসেনশিয়াল হাইপারটেনশন বলি, এটা হচ্ছে বেশিরভাগ মানুষ এই উচ্চ রক্তচাপে ভুগে। এটার আসলে সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি, তবে এটার একটা কারণ বংশগতি, যেটা আমরা জেনেটিক্যাল বলি, প্রিডিসপোজিং, সেরকম আছে। পাশাপাশি কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও কাজ করে। কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আমরা, কিছু রিস্ক ফ্যাক্টর আছে মডিফাই করতে পারি, কিছু রিস্ক ফ্যাক্টর আছে নন মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর আছে। এগুলোর কারণে মানুষের উচ্চ রক্তচাপ হতে পারে। এক ধরনের সেই যেগুলো মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর বলি, যেগুলো মডিফাই করা যায়, তার মধ্যে প্রথম হচ্ছে স্মোকিং, ধূমপান, তারপর হচ্ছে খাদ্যাভ্যাস, যেমন আমরা যদি উচ্চ চর্বি জাতীয় খাবার খাই বা লবণ জাতীয় খাবার বেশি খাই, তার উপরে সেডেন্টারি লাইফস্টাইল, যদি আমি কায়িক পরিশ্রম কম করি, সেগুলো একটা ব্যাপার আছে। যদি আমার রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে, আমার ওজন যদি স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, এই জিনিসগুলো হচ্ছে আমার মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর ইউজুয়ালি বলি। ডায়াবেটিস মেলাইটাস যদি থাকে তাহলেও হতে। আর নন মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে কিছু আছে যে আমার এইজ যদি বেশি হয় তাহলে রক্তচাপ বেশি থাকে। সাধারণত এখনও পর্যন্ত ছেলেদের মধ্যে রক্তচাপ বেশি দেখা যায়। কিছু আছে এথনিসিটি, যেমন আমার মানে কালোদের বেশি প্রেশার হয় সাদাদের তুলনায়, ককেশিয়ান, এটারও হতে পারে। এটা হচ্ছে যে এসেনশিয়াল যে হাইপারটেনশন বলেছি তার মধ্যেই বংশগতি এবং কিছু রিস্ক ফ্যাক্টর, মডিফাই এবং নন মডিফাই রিস্ক। আর কিছু আছে যে হাইপারটেনশন হয় যেটা কিছু কারণ খুঁজে পাওয়া যায়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় সেকেন্ডারি হাইপারটেনশন বলি। সেগুলোর মধ্যে মোস্ট কমন কজ যেটা আমরা বলি কিডনি জাতীয়, কিডনির যদি কোনো রোগ হয় সেটাতে হতে পারে। অনেক সময় প্রেগনেন্সিতে মানুষের হাইপারটেনশন হয়, অনেক সময় হরমোনজনিত কারণে হাইপারটেনশন হয়, যেমন হাইপোথাইরয়েডের কিছু রোগের কারণে হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড, তারপরে কুশিং সিনড্রোম। কিছু ওষুধের কারণে আমাদের হাইপারটেনশন হয়, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ যদি আমরা বেশি খাই, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অথবা আপনার যদি এই যে ব্যথা নাশক যদি ওষুধ খাই তাহলে, এবং ইদানিং কিছু ড্রাগ অ্যাবিউজ যেমন মানুষজন করে, অ্যামফিটামিন বা এরকম, এই সমস্ত কারণে মানুষের হাইপারটেনশন দেখা দিতে পারে। ধন্যবাদ স্যার। আবুল কালাম আজাদ স্যারের কাছে জানতে চাইবো, আমরা অনেক সময় দেখতে পাই যখন বয়স বাড়তে থাকে উচ্চ রক্তচাপের প্রবণতা বাড়ে এবং প্রবীণদের মধ্যে এই হারটা অনেক বেশি। তো বয়সের সাথে এই রিলেশনটা কি হতে পারে বা এর ব্যাখ্যাটা কি? হ্যাঁ, এটা আসলে একটা সত্যি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো কারণে। আমি প্রথমটা হচ্ছে আপনার উত্তর দিচ্ছি, কেন গুরুত্বপূর্ণ পরে বলছি। তো একটা হচ্ছে যে আপনি দেখেন আমাদের যখন হার্ট যখন পাম্প করে তখন এইটা আমরা বলি যে আমাদের ব্লাড ভেসেলটা হচ্ছে ইলাস্টিসিটির মতন, যখন পাম্প করে তখন ডিস্টেন্স ইলাস্টিক কারণে সে প্রসারিত হয়, এবং যখন ব্লাডটা যখন আবার হয়ে যায় তখন সে আবার সংকুচিত হয়। এখন এইটা হওয়ার জন্য তার যেটা দরকার, ইলাস্টিসিটি দরকার। আমাদের ব্লাড ভেসেল যেটাকে আমরা বলি ইলাস্টিক আর্টারি বলি এটাকে, তার ভিতরে আপনার ইলাস্টিসিটি থাকে, যেমন ইলাস্টিক ফাইবার থাকে। বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় আপনার, এই ইলাস্টিক ফাইবারগুলো আপনার ধীরে ধীরে কোলাজেন ফাইবার দ্বারা রিপ্লেস হয়ে যায়। কোলাজেন ফাইবার দ্বারা যখন রিপ্লেস হয়ে যায় তখন যে প্রবলেমটা ক্রিয়েট করে তার একটা স্টিফনেস হয়ে যায়। যেমন সাপোজ যদি মনে করি আমি একটু জোরে পানি দিচ্ছি, প্রেশার দিয়ে বের করছি, সে ডিস্টেন্স হয়ে গেল, প্রেশারটা কিন্তু একটু কমে যাবে। যদি এটা আমাকে যদি স্টিফ হয়ে যায় তখন কিন্তু সেই ডিস্টেন্স ইন্টেন্সিটি যেটা বলি সেটা থাকবে না। তখন কিন্তু এটা কিন্তু, যেমন সাপোজ আমি একটু পানি ফেললাম মুখ থেকে, আস্তে করে পড়ে গেল, আমি যখন মুখটা ছোটো করে দিয়ে পানিটা ফেললাম অনেক দূরে কিন্তু চলে যাবে। তাহলে দূরে যখন চলে যাবে তাহলে এই জিনিসটা হচ্ছে কি, যখন স্টিফ হয়ে যায় তখন সে অনেক প্রেশারের মাধ্যমে চলে যায়, যে কারণে প্রেশারটা ধীরে 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 বাড়তে থাকে। এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আপনাকে যখন হয়, যেমন কি হয়, বয়স বাড়ার সাথে সাথে আমরা দেখি সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়তে থাকে। যেমন একটা রোগীর ব্লাড প্রেশার ছিল 140/90, এটা তার বয়স ছিল যখন আপনার 50 বছর। এটা যখন সে 70-এ চলে যাবে তখন তার ব্লাড প্রেশারটা নর্মালি হয়ে যেতে থাকে 160/70। তাহলে এটা কেন হচ্ছে? তাহলে হচ্ছে এই জন্য, এই যে বললাম যখন স্টিফ হয়ে যায়, যখন যা মানে আমি যখন চিকন জায়গা দিয়ে যখন ওই একই পরিমাণ ব্লাডটা যায় তখন তার একটা প্রজেক্টাইল ফ্লো হয়। প্রজেক্টাইল ফ্লো হওয়ার পরে আমরা বলি অ্যাবডোমিনাল আওর্টাটা 2 ভাগে ভাগ হয়ে যায়, যেটা বলি 2টা কমন আইলিয়াক আর্টারি। তার মানে ওর নিচে গিয়ে পড়ে আবার রিফ্লেক্ট করে, যেটা বলে বাউন্সিং ইফেক্ট বলি আমরা। তাহলে বাউন্সিং ইফেক্ট হওয়ার জন্য নর্মাল যে আর্টারির যে ব্লাড থাকে তার সাথে এটা অ্যাড অন হয়। তো অ্যাড অন হওয়ার জন্য এলডারলি পেশেন্টের আপনার দেখা যায় যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে
যে কেন আমি ইম্পর্টেন্ট বললাম এই জন্য যে আমাদের একটা সময় বলা হতো ডায়াস্টলিক প্রেশার ইজ রিলেটেড টু হার্ট অ্যাটাক, স্ট্রোক, সব কিছু বলা হতো। এখন দেখা যাচ্ছে না, ডায়াস্টলিক অ্যান্ড সিস্টোলিক বোথ আর রেসপন্সিবল। নট অনলি দিস, আমরা আরও অনেকগুলো কথা বলি, মাস্ট হাইপারটেনশন থেকে শুরু করে অনেকগুলো হাইপারটেনশন আছে। তো সবার মেইন প্রবলেম হচ্ছে আমরা বলি মিন আর্টেরিয়াল প্রেশারটা হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো সব কিছু যদি বাদ যায়, এটা জটিল জিনিস, দরকার নেই। তো এখন হচ্ছে যে তার মানে এখন আমি তাহলে কাকে টার্গেট করে ট্রিটমেন্ট করবো, সিস্টোলিক না আমি ডায়াস্টোলিককে টার্গেট করে করব? আমাদের টার্গেট করতে হয় দুজনই। কিন্তু এলডারলি পেশেন্টের ক্ষেত্রে হয় আমাদের কাছে চেম্বারে যখন পেশেন্টরা আসে 180/70 ব্লাড প্রেশার, তাকে কি আমি কি ওষুধ দেবো কি দেবো না? তার জন্য কি ওই রিস্ক ফ্যাক্টরগুলো কি অন্যগুলোর মতোই, নাকি তার জন্য হবে না? এইটা হচ্ছে একটা জটিল ইস্যু। আমরা যদি বিভিন্ন আর্টিকেলগুলোতে চলে যাই, জার্নালগুলোতে চলে যাই, তখন আসলে মেইন দেখতে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে। কেন? কোনো আর্টিকেল বলে যে 70 নিচে যদি ব্লাড প্রেশারটাকে আমি নামিয়ে নিয়ে আসি, অথবা কোনো আর্টিকেল ম্যাক্সিমাম 65 পর্যন্ত অ্যালাউ করে, যদি তার নিচে যদি ব্লাড প্রেশারটা আমার নেমে যায়, তাহলে যে জিনিসটা হবে এলডারলি পপুলেশনের সবচেয়ে বড় সাইড এফেক্ট হচ্ছে ফল। কেন ফল হয়? বিভিন্ন কারণে ফল হয়। তার মধ্যে পোস্টেরাল ড্রপ একটা আছে, বড় ইম্পর্টেন্ট কারণ। চোখে তারা কম দেখে, পায়ের সেন্সিটিভিটি কমে যায়, কানে তারা কম শোনে, ব্রেনের মধ্যে অনেক সময় ব্লাড সাপ্লাই কমে যায়, যে জন্য সেরিবেলামে ইনভলভমেন্ট হয়, লট অফ কজ অফ ফল। তো এই আমি যদি তখন ব্লাড প্রেশারটাকে বেশি ফল করাই, তখন দেখা এই রোগীগুলো ফ্রিকোয়েন্ট ফল হলে কী হতে পারে? ব্যথা পেতে পারে। সবচেয়ে ভীতিকর জিনিস, হিপ ফ্র্যাকচারটা যদি হয়ে যায়, এই রোগীগুলোর জন্য বার্ডেন হয়ে যায়। সেই জন্য আমি বলছি এই রোগীগুলোর জন্য আপনার ব্লাড প্রেশারটা মাপাটা হচ্ছে এই এলডারলি পেশেন্টে খুবই বেশি দরকার। নট অনলি দিস, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, আমরা ব্লাড প্রেশার বেড়ে গেল, যে কোনো একটা ওষুধই আমি চয়েস করতে পারি। আমি ইয়ং, অ্যাডাল্ট, কালো, সাদা, ফর্সা, কালো, যাটা দিই না এখন, এক একটা গাইডলাইন এক একটা বলে, দ্যার লট অফ গ্রুপস। কিন্তু এই আইসোলেটেড যে সিস্টোলিক হাইপারটেনশন, তাদের কিন্তু ড্রাগ চয়েসের ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু বাধ্যবাধকতা আছে। সব ড্রাগই কিন্তু আমি দিতে পারবো না। যেগুলো ভ্যাসো ডাইলেটর করে সেগুলো কিন্তু আমি দিতে পারবো না। দিলে কিন্তু পোস্টাল ড্রপটা আরও অ্যাকসেন্টুয়েট করবে। কিন্তু আমি দিতে পারি মাত্র দুটো ড্রাগের কথা বইতে বলা আছে। তার মানে আমি দিতে পারি আইদার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অর ডায়াবেটিক্স। দিস ইজ দ্য অনলি চয়েস হোয়েন দেয়ার ইজ এ আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। দিস ইজ এ ভেরি গুড ইম্পর্টেন্ট ইস্যু। এইটা আরও যদি প্রবলেম হয় আমরা এসিএমিটা এরাবে দিতে পারি, বাট এটা কিন্তু পোস্টাল ড্রপ। সেই জন্যই এলডারলি পেশেন্টের এই ব্লাড প্রেশার মেজারমেন্টটা খুবই জরুরি। থ্যাংক ইউ স্যার। জাকির আলম স্যারের কাছে জানতে চাইবো, একজন মানুষ যখন উচ্চ রক্তচাপে আক্রান্ত হবেন, তখন তিনি কিভাবে বুঝতে পারবেন যে তিনি আক্রান্ত হয়েছেন, বা কি উপসর্গ থাকতে পারে? আসলে উচ্চ রক্তচাপ এটা আসলে কোনো উপসর্গ ছাড়াই আমরা এটা দেখা হতে পারে, কোনো উপসর্গ নাও থাকতে পারে। আমরা হয়তো রুটিনলি কখনো হঠাৎ করে আমরা ডাক্তার চেম্বারে গেলাম, যাওয়ার পর প্রেশার মাপলাম, দেখলাম যে যেই প্রেশার আমাদের একটু আগে আমার প্রভূতি যিনি দিয়েছেন, যিনি বলেছেন যে একটা লেভেলের উপরে গেলে আমরা উচ্চ রক্তচাপ বলি, 140/90 সাধারণত বেশিরভাগ সময় বলা যায়। তো আপনার যদি 140/90 বেশি থাকে, তাহলে আমরা সেটাকে উচ্চ রক্তচাপ বলে থাকি। কারণ তো মানুষের থাকে না, এটা ইনসিডেন্টালি আমরা যেটা বলি এটা আমরা পেয়ে থাকি। তো এছাড়াও কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেটা হলো মানুষ অনেক সময় মাথা ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঘাড় ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে, তার চোখে ঝাপসা দেখা, এগুলো নিয়ে মাথা ঘোরানো, এই সমস্ত উপসর্গ নিয়ে সাধারণত প্রেজেন্ট করতে পারে। অথবা অনেক সময় রোগীরা এর আগে আমার বলেছেন যে টার্গেট অর্গান ড্যামেজ, যেটা বলে টার্গেট অর্গান মধ্যে আমার হার্টের সমস্যা নিয়ে, যেমন হার্টে আমার এমনও হতে পারে যে আমার হার্ট অ্যাটাক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, হার্ট ফেলিউর নিয়ে প্রেজেন্ট করতে পারে, শ্বাসকষ্ট নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, বুকে ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে তার হাঁটতে গেলে পা ধরে আসে, এরকম নিয়েও প্রেজেন্ট করতে পারে। অথবা তার কিডনি ফেলিউর নিয়েও প্রেজেন্ট করতে পারে, অথবা স্ট্রোক নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। কিন্তু ইউজুয়ালি বেশিরভাগ হাইপারটেনশন আমাদের এসিমটোমেটিক থাকে, যেটা কোনো উপসর্গ ছাড়াই আমরা ইনসিডেন্টালি প্রেশার মাপতে গিয়ে আমাদের ধরা পড়ে। তার মানে যেহেতু উপসর্গবিহীন থাকে, তাহলে রেগুলার রক্তচাপ মাপার কোনো বিকল্প নাই। রেগুলার মাপালে একটা বয়সের পরে সাধারণত আমাদের যদি রিস্ক ফ্যাক্টর থাকেন, বা একটা বয়সের পরে সাধারণত আমরা রেগুলার ব্লাড প্রেশার দেখতে পারি। আচ্ছা, অধ্যাপক আবুল কালাম আজাদ স্যার, অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়ায় প্রেশার মাপতে গিয়ে অনেক সময় ভুল রিডিং আসে। তো এই সমস্ত ক্ষেত্রে জনগণকে সচেতন করার ক্ষেত্রে আপনার কোনো উপদেশ আছে কিনা, যে কিভাবে সঠিক পদ্ধতিতে এবার ব্লাড প্রেশারটা মাপা যায়? ব্লাড প্রেশারটা আসলে মাপার কতগুলো নিয়ম আছে। আসলে আমাদের প্রশ্ন হচ্ছে যে কখন আমি ব্লাড প্রেশার মাপবো। আপনি কিন্তু বলে তাড়াহুড়া, শুধু তাড়াহুড়া নয়, ব্লাড প্রেশার মাপার জন্য কতগুলো প্রিরিকুইজিট থাকে। যেমন আমি যদি কোনো চা, কফি, সিগারেট যদি পান করি, তাহলে আমি অ্যাটলিস্ট 30 মিনিটের মধ্যে কিন্তু ব্লাড প্রেশার মাপতে পারবো না।
আমি যদি একটু এক্সারসাইজ করি, জোরে জোরে হেঁটে আসি, জোরে একটু এক্সারসাইজ করি, আমি কিন্তু 30 মিনিটের মধ্যে ব্লাড প্রেশার মাপতে পারবো না। আমি যখন ডাক্তারের চেম্বারে যাই বা ফার্মেসিতে যাই বা যে কোনো জায়গায় যাই না কেন, আমাকে কিন্তু অ্যাটলিস্ট 5 মিনিট রেস্ট নিতে হবে। আমি যখন ব্লাড প্রেশার মাপতে যাব, আমাকে কোনো টাইট ক্লোথিং পরা থাকতে পারবে না। আমি যখন ব্লাড প্রেশার মাপতে যাব, আমাকে একটা ব্যাক সাপোর্ট নিয়ে আমাকে বসতে হবে। আমি যখন যাব তখন একটা পায়ের উপরে পা কিন্তু ফেলা যাবে না, পাটা কিন্তু এরকম ক্রসও করা যাবে না। আমি যখন ব্লাড প্রেশার মাপতে যাব, আমাকে কিন্তু দেখেন হাতটাকে যেখানে রাখবো মাপার সময় আমাকে কিন্তু বসে মাপতে হবে। আমরা কিন্তু চেম্বারে অনেক সময় শোয়ানোর পরে মাপি, দাঁড়ানোর পর মাপি। ফার্মেসিতে যখন যাবে তখন কিন্তু সে দাঁড়িয়ে মাপছে। যখন চেম্বারে বসে আমি যদি শোয়ায় মাপি, এটাও কিন্তু ভুল। আমাকে মাপতে হবে আইডিয়াল হচ্ছে দাঁড়ানো অবস্থায়, যদি সম্ভব নয় তাহলে শোয়ানো অবস্থায়। তাহলে এই দুটো হচ্ছে আমার চয়েস করতে হবে। যখন আমি মাপবো, এই হাতটাকে আমাকে কিন্তু একটা লেভেলে রাখতে হবে, হার্টের লেভেলে রাখতে হবে আমাকে। এখন দেখেন আমি একটা ফুল শার্ট পরে আসছি, কি ব্লাড প্রেশার করবো? এটা মেজরিটি ক্ষেত্রে ভুল করে, সবাই হাতটাকে এনে কোঁচকানো শুরু করে। দিস অ্যাবসলিউটলি রং। আমেরিকান হাইপারটেনশন সোসাইটিতে বলা আছে এটা করা যাবে না। কেননা আমি যখন এই হাতটাকে বটা শুরু করলাম, আমি কিন্তু একটা ফলস কাপ করে ফেললাম। তার মানে ওই যে আমি কাপটা দিয়ে বাঁধবো, এটাকে আমি আর একটা কাপ করে দিলাম। বলা হচ্ছে এখানে থাকলে এই ফুল স্লিভ শার্টের উপরে আমাকে প্রেশারটা মাপতে হবে। মাপবো যখন আমি যদি শীতের সময় থাকে, আমাকে যদি ভারী কাপড় থাকে, অবশ্যই সেটাকে খুলতে হবে। আর পাতলা কাপড় থাকলে তার উপরে মাপতে হবে। এই যে জিনিস দেখেন, এই প্রত্যেকটা স্টেপকে যদি আমি ফলো না করি, তাহলে কিন্তু ব্লাড প্রেশারটা কিন্তু মাপা হবে না। শুধু তাই নয়, আপনি যখন যে কাপটা দিয়ে আপনি মাপবেন, সে কাপটার মধ্যে বলা আছে যে এই আর্ম যে সার্কামফারেন্সটা কতটুকু হবে, 3/4 আপনাকে কিন্তু অকুপাই করতে হবে। আমরা চেম্বারে একই কাপ দিয়ে খুব যে 200 কেজি তাকেও মাপি, আবার যে 30 কেজি তাকেও মাপি। তার মানে কাপ তো সবার জন্য এক হলো না। তার মানে এই ইন্ডিভিজুয়ালাইজেশন কিন্তু কাপ একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমি কতটুকু দূরে মাপবো, রাখবো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনি প্রতিটা ব্লাড প্রেশার মেশিনে দেখবেন একটা সাদা দাগ দেওয়া থাকে। আমি অনেক সময় আমার ছাত্রদেরকে জিজ্ঞেস করি, বলো তো বাবার এটা কী জিনিস, এটা কেন দিল? অনেকেই পারে, অনেকেই কিন্তু আবার পারে না। কারণ ওই যে সাদা দাগটা, সেটা আমার হচ্ছে আর্টারি লেভেলে থাকতে হবে। এইটা যে ফার্মেসিতে যে মাপে, সে তো জানে না এটা, সে তো তার তো কখনো ট্রেনিং হয় নাই। দুটা আঙুলের মাঝখানে কতটুকু গ্যাপ রাখতে হবে। যখন আমি ব্লাড প্রেশারটা যখন আমি তুলবো, ইনফ্লামেটরি কাপটাকে যখন আমি তুলতে থাকবো, কতটুকু পর্যন্ত তুলবো, এইখানে কিন্তু আমার একটা হাত দিতে হবে আর্টেরিয়ালটা চলে যাচ্ছে কিনা। কারণ কিন্তু সিস্টোলিক গ্যাপ বলে একটা টার্ম আছে, অনেক সময় পাওয়া যায়, যদিও এটা রেয়ার। কারো ক্ষেত্রে কীরকম হয়, আপনার 180 ব্লাড প্রেশার বাই 90 অরিজিনালি, 180-তে গিয়ে পেলাম ব্লাড প্রেশার, হঠাৎ করে দেখা যায় যে 60-এ গিয়ে একটা ডিসঅ্যাপিয়ার করে যায়, আবার 100 পরে গিয়ে আবার আসা শুরু করে। তাহলে এই যে সিস্টোলিকটা গ্যাপ, এটা যদি আপনি মানে পালপেটরি মেথডে না দেখেন, ডিসঅ্যাপিয়ার পর্যন্ত আপনি কিন্তু মিস করে যাবেন। তার মানে এই এতগুলো প্লাস অ্যান্ড থাকার জন্য কিন্তু মাপাটা, যে কারণে থেকে কিন্তু এখন বলা হয় আপনাকে বাসায় ব্লাড প্রেশার মাপতে বলা হয়। এই জন্যই বলা হয় যে আপনি বাসায় ব্লাড প্রেশার মাপবেন, হোম ব্লাড প্রেশার মনিটরিং ইজ বেস্ট ওয়ে। এবং বলাই হয় আপনি ব্লাড প্রেশার মাপবেন, ঘুম থেকে উঠবেন এবং রাতে ঘুমানোর সময় মাপবেন। দুটো জিনিস কেন? কারণ কি, একটা বলা হয় মাস্ট হাইপারটেনশন। মাস্ট হাইপারটেনশন ইজ মোর কমন অ্যাট নাইট। মাস্ট হাইপারটেনশন কি? এই রোগীগুলো যখন আমাদের ডাক্তারের চেম্বারে চলে আসেন, আমরা যখন তাকে ব্লাড প্রেশারটা মনিটর করতে যাই বা মাপতে যাই, তখন দেখা যায় ব্লাড প্রেশার নর্মাল। কিন্তু এই রোগীগুলো বাসায় যখন থাকে, তাদের ব্লাড প্রেশার বেশি থাকে এবং এটা ভয়াবহ রকমের মতন। মানে আমি দুষ্টমি করে বলি যে আমি খারাপ হতেই পারি, এই যে আমার বসে আছেন উনিও খারাপ হতে পারে, কিন্তু একজন যদি মসজিদের আমি বলি হুজুর আসেন বা একজন যদি মন্দিরের পুরোহিত আসেন, সে কি সবাই মনে করে খুব একটা ভালো মানুষ, আইডিয়াল। সে যখন খারাপ হয় তখন কিন্তু আরও ভয়াবহ খারাপ হয়। তার মানে একে তো বোঝা মুশকিল। তো এইটা হচ্ছে মাস্ট হাইপারটেনশন, সেরকম আপনার সমস্ত ক্ষতি করে যাচ্ছে, কিন্তু আপনি দেখতেছেন ব্লাড প্রেশারটা নর্মাল। আর একটা নিয়ে আমরা প্রবলেম পড়ে যাই, যেটাকে বলি হোয়াইট কোট হাইপারটেনশন। আমি ডাক্তার চেম্বারে আসলো, ভয় প্রেশারটা বেড়ে যায়। তাহলে এই যে জিনিসগুলো, সেই জন্য ব্লাড প্রেশারটা মাপাটা একটা অতীব জরুরি জিনিস। কারণ এইটার উপরে ভর করেই কিন্তু তাকে ট্রিটমেন্ট করতে হবে। কোন অর্গান ড্যামেজ বা টার্গেট করে কতটুকু ব্লাড প্রেশার কন্ট্রোল করব, সব কিছু নির্ভর করে কিন্তু এই মেজারমেন্টের উপরে। তাই এই মেজারমেন্টটা যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট। যেমন আমি আমার চেম্বারে পার্সোনালি যেটা করি, আমার অ্যাটেন্ডেন্ট ডাক্তার মাপে, সে যদি ভুল হয়ে আমি তখন মেশিনে মাপতে বলি। আবার যদি দেখি যে না, একটু মনে হচ্ছে দুইটার সাথে ব্যর্থ হচ্ছে, আমি কিন্তু তৃতীয়বার মাপি। কিন্তু তার এই যে মাপাটা কিন্তু খুব বেশি দরকার। তার মানে আমি মনে করি, সেই জন্য আমি অনুরোধ করব আপনার মাধ্যমে আজকে, যে ফার্মেসিতে গিয়ে ব্লাড প্রেশারটা একটু মাপতো, বা একটু রমনা পার্কে বা আমি ধানমন্ডি লেকে একটু হাঁটলাম, ওখানে একটু ব্লাড প্রেশার মাপার মেশিন আছে, হেঁটে সেই প্রেশারটা একটু মাপতো। এই মাপাটা আসলে মাপা হয় না, এটাকে আমি বলি নিজের সাথে প্রতারণা করা হয়। ধন্যবাদ স্যার, আশা করি এই তথ্যগুলো সঠিকভাবে ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। জাকির আলম স্যার, আপনার কাছে জানতে চাইবো, ব্লাড প্রেশার নির্ণয়ের পদ্ধতি আমরা জানতে পারলাম,
তো যখন একজন পেশেন্ট উচ্চ রক্তচাপে আক্রান্ত হন তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া হয়? ধন্যবাদ আপনাকে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি যে উচ্চ রক্তচাপ বা পৃথিবীব্যাপী উচ্চ রক্তচাপ মহামারী আকারে ছড়িয়ে পড়ছে এবং এই রোগীরা বাংলাদেশেও আছে। আমরা দেখছি যে এটার মর্টালিটি এবং মরবিডিটি অনেক ভয়াবহ। সেই জন্য আমাদেরকে এটা চিকিৎসাটা খুবই জরুরি। চিকিৎসা আমরা দুভাবে দিতে পারি, একটা হচ্ছে ওষুধ দিয়ে চিকিৎসা, আর একটা ওষুধ ব্যতীত আমাদের যে লাইফস্টাইল এবং খাদ্য অভ্যাস পরিবর্তন, এই দুটো পরিবর্তন করে আমরা করতে পারি। তো প্রথমেই আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তনের মধ্যে যেটা বোঝায় যে আমাদের প্রচুর পরিমাণে লবণ জাতীয় আমরা খাবার খাই, কোনো লবণ জাতীয় খাবার কম খেতে হবে, এক। 2 নম্বর হচ্ছে যে আমাদের পটাশিয়ামযুক্ত খাবার যেগুলো আছে, যেমন কলা, তারপর ডাবের, এই জিনিসগুলো আমাদের বেশি খেতে হবে। 3 নম্বর হচ্ছে যে আমাদের চর্বি জাতীয় খাবার কমিয়ে দিতে হবে এবং শর্করা জাতীয় খাবার ও মিষ্টি জাতীয় খাবারও কমে। আমাদের গ্রিন লিফি ভেজিটেবল, যেটা সবুজ শাকসবজি, সেই সমস্ত খাবারগুলো আমাদেরকে বেশি পরিমাণে খেতে হবে। কেউ যদি ধূমপান বা অ্যালকোহল এই সমস্ত কাজে যা থাকে সেগুলো পরিহার করতে হবে। আর আমাদের যে আমরা যারা ম্যাক্সিমাম মানুষ, যেমন আরবান সিচুয়েশনে, যেগুলো মানে আমাদের শহর অঞ্চলেই আসলে হাইপারটেনশনটা বেশি দেখা যায়। তো আমাদের যারা আমরা শহর অঞ্চলে থাকি, বেশিরভাগ সময় আমাদের কায়িক যে পরিশ্রমের কথা সেটা আমাদের কম করি এবং আমরা বেশি স্ট্রেসফুল লাইফে থাকি। তো এই স্ট্রেসফুল লাইফ, পর্যাপ্ত ঘুম, স্ট্রেসফুল লাইফটাকে কমাইয়ে নিয়ে আসে আমাদের স্ট্রেসফুল লাইফটাকে, যেটা, এবং পাশাপাশি আমাদেরকে কায়িক পরিশ্রম করা। কায়িক পরিশ্রমের মধ্যে আমাদের মোটামুটিভাবে প্রতিদিন প্রায় 50 মিনিট আমাদেরকে হাঁটতে হবে এবং আমাদের মানে হাঁটতে হবে এবং সপ্তাহে মিনিমাম 5 দিন আমাদেরকে হাঁটতে হবে। তাহলেই আমরা, এবং আমাদের যে হাঁটার যে পেসটা হবে সেটা মিনিমাম মিনিটে প্রায় 100 থেকে 120 স্টেপ পর্যন্ত আমাদেরকে হাঁটতে হবে। তাহলেই আমাদের এই সমস্ত অভ্যাসের মাধ্যমে আমাদেরকে নন ফার্মাকোলজিক্যাল বা নন ড্রাগ ট্রিটমেন্ট সেটা আমরা বলে থাকি। তারপরেও আমাদের এই মেজারমেন্টগুলো আমরা 3 থেকে আমরা প্রায় 6 মাস আমরা যদি এই মেজারমেন্ট নেওয়ার পরেও, এই মেজারগুলো নেওয়ার পরেও যদি আমাদের প্রেশার না কমে, তখন আমরা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে চলে যাব। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বা ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে এখনও পর্যন্ত আমাদের নতুন যে ট্রিটমেন্টগুলো এসছে সেটার মধ্যে কিছু গ্রুপের ড্রাগ আছে। সেই ড্রাগগুলোর মধ্যে আমাদের ডায়ুরেটিক্স, এস ইনহিবিটর অর ARB, এবং আমাদের যেটা আছে যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই 3 গ্রুপের ড্রাগটাই এখন পর্যন্ত আমরা ইউজ করে থাকি। এগুলো আমরা স্বতন্ত্রভাবে ইউজ করতে পারি অথবা কম্বিনেশন ফর্মেও ইউজ করতে পারি। এটা হলো প্রেশারের কমার উপরে নির্ভর করবে, প্রেশার নিয়ন্ত্রণ আছে কীরকম তার উপর নির্ভর করবে। পাশাপাশি আদার গ্রুপের কিছু ড্রাগ আছে, কিছু আছে সেন্ট্রালি অ্যাক্টিং যেটা ব্রেইনে কাজ করে, আবার কিছু আছে যে বিটা ব্লকার আছে, আলফা ব্লকার আছে, সেই ওষুধগুলোও আমরা অনেক সময় আমরা এই রোগীদেরকে দিয়ে থাকি। ধন্যবাদ স্যার অনেক মূল্যবান তথ্যের জন্য। আবুল কালাম আজাদ স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে কোনো রোগী অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধ খাওয়াকালীন সময়ে হঠাৎ করে প্রেশারটা বেড়ে যেতে পারে, আবার কোনো কারণে প্রেশারটা একেবারে কমেও যেতে পারে। এই যে এরকম অবস্থা হলে রোগীরা প্রাথমিক এই ধাক্কাটা কীভাবে সামলে উঠতে পারেন, কিছু যদি স্যার আপনি বলেন। হ্যাঁ, আমি আপনার প্রশ্নটাকে আমার মতো করে আমি একটু উত্তর দিতে চাই। কয়টা যে পেশেন্টদের কাছে আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা বলি। যখন প্রেশার ধরা পড়ে, তারা প্রথম প্রশ্নটা যে করেন, স্যার এটা দিলে তো একবার দিলে তো আজীবন খেতে হবে, আর একটু কয়েকদিন দেরি করা যায় না? আমি বলি হ্যাঁ করা যায়। যে আমার যে পূর্ববর্তী বক্তা যে বললেন সুন্দর করে, যে ওই যে যাদেরকে বলা আছে যদি 140 বা 150-90 যদি আমার থাকে ব্লাড প্রেশার, যদি আমার টার্গেট অর্গান কোনো ড্যামেজ না থাকে, আমার যদি ওরকম কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, তাহলে আমি ওয়েট করতেই পারি 3 থেকে 6 মাস। সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমি বলি, বাংলাদেশে আসলে আমাদের পক্ষে এগুলো করা কারোর পক্ষে সম্ভব হয় না। আপনি যদি বলেন ডায়েটের অভ্যাস যদি বলি, শুধু বলি যে লবণ খাবেন, তাহলে হয় না। বাংলাদেশের বিশাল অংশ মানুষ শুটকি মাছ পছন্দ করে, আচার ভাতে থাকবেই। ওই আচার, শুটকি মাছ, এগুলো সবগুলো আমি বলি লবণের একটা মানে ডিপো একটা। তারপর সামুদ্রিক মাছ লবণের ডিপো। তাহলে এগুলো আসলে আমরা অ্যাভয়েড করতে পারি না। এবং শুধু তাই নয়, আপনি যদি দেখেন খুলনা অঞ্চলের যে মানুষ, তাদেরকে দেখা গেছে যে তাদের গড় ব্লাড প্রেশার একটু বেশি থাকে। দিস ইজ ডিউ টু স্যালানিটি অফ দ্য ওয়াটার। এখন খুলনার একটা মানুষকে বলবেন আপনি লবণ খাবেন না, এটা করবেন না, ঠিক হবে? ওই অঞ্চলে তো লবণ বেশি। তাহলে আমি যেটা বলি সব রোগীকে, হ্যাঁ আপনি দেরি করতে পারেন, তো ওষুধ খেতে হবে যখন টার্গেট অর্গান ড্যামেজ হবে তখন। কেন? বিশেষ করে দেখা যায় এসি ইনহিবিটর পরে ট্রায়াল আছে, যেটা যদি খান আপনি স্ট্রোক প্রিভেন্ট করে, সে হার্টের জন্য ভালো, তাহলে আমার কিডনির জন্য ভালো।
অবশ্যই এসি ইনহিবিটর কিডনির কিছু ক্ষতিও করতে পারে, সেটা দ্যাটস ডিফারেন্ট ইস্যু। তো এই যে প্রশ্নটা তিনটা যদি হয়, আমি যদি আপনাকে একটা দিয়ে রাখতে পারি এসি ইনহিবিটর, কোনো কোনো ক্ষেত্রে এআরবির কথাও বলা হয় যে এসি ইনহিবিটর কি ড্রাগ অফ চয়েস, যদি টলারেট করতে না পারে দেন এআরবি। বাংলাদেশে এসি ইনহিবিটর খুব কম মানুষই টলারেট করতে পারে, একটু কাশি হয় সেজন্য, তো আমরা এআরবিটা দিচ্ছি। যেটাই দিই না কেন আমি দিলাম। আচ্ছা, নাম্বার 1। এখন হাউ লং উই শুড কন্টিনিউ। এই ব্লাড প্রেশারটা হচ্ছে কি বয়স যত বাড়তে থাকে, তো বললাম আমি আর্টেরিয়াল স্টিফনেস আসতে থাকে, প্রেশারও বাড়তে থাকে ধীরে ধীরে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে যদি সে ওয়েট রিডিউস করতে পারে, যেটা আমাদের জাকির ভাই বললেন, যদি আমি ড্যাশ ডায়েট বলে ওটাকে সংক্ষেপে, ডায়েটারি অ্যাপ্রোচ অফ সিস্টেমিক হাইপারটেনশন যদি করতে পারি, তাহলে আমার ব্লাড প্রেশারটা কমে আসে, সেক্ষেত্রে আমি ওষুধ বন্ধ করে দিতে পারি। আদারওয়াইজ এই রোগীগুলোকে সাধারণত প্রেশার ওষুধ কন্টিনিউ করতে হয়। যদি না করি তাহলে আমার টার্গেট অর্গান ড্যামেজ হবে। আর কথা হচ্ছে যে ড্যামেজ হয়ে গেলে আমার এই দিনটা তো আর ফেরত আসবে না, সেই জন্য আমি বলি ব্লাড প্রেশার কন্টিনিউ করবেন। এখন হাউ লং উই শুড কন্টিনিউ। একটা রোগীর ডায়রিয়া হলো, একটা রোগীর ডেঙ্গি হলো, বা একটা খুব জ্বর হলো, বমি হচ্ছে, সে কি প্রেশার ওষুধ খাবে? প্রেশার ওষুধ খাই কেন আমি? প্রেশারটাকে কন্ট্রোলে রাখার জন্য। ডেঙ্গিতে তো প্রেশার কমে যায়, জ্বরের রোগীতে প্রেশার কমে যায়, ডায়রিয়ার রোগী কমে যায়, অথবা হঠাৎ করে একটা জ্বরের জন্য সে শখে চলে গেল, প্রেশার কমে যায়, তখন প্রেশার ওষুধ খাওয়ার কোনো প্রশ্নই আসে না। তখন তো আমার প্রেশার এমনিই কম আছে, সেই জন্য যখন প্রেশারটা কমে যাবে তখন আমি বন্ধ করে দেব, বা ডোজকে অ্যাডজাস্ট করে কমিয়ে নিয়ে আসবো। আর যদি বেশি থাকে আমাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে, কারণ এই যে বারবার বলছি আমরা 140-90 নিচে রাখতে হবে। কোনো কোনো জায়গায় কিন্তু আমি যদি বলি 130-80 কথা বলা আছে, কোনো কোনো জায়গায় কিন্তু বলা আছে 120-75 কথাও কিন্তু বলা আছে। মানে কতটুকু আমার টার্গেট অর্গান ড্যামেজ হবে, কোন এইজের আমি পেশেন্ট, সেটার উপরে নির্ভর করে কিন্তু আমার ব্লাড প্রেশারটাকে টার্গেট করতে হবে। সাথেও মনে রাখতে হবে যেন আবার পোস্টাল হাইপারটেনশন থেকে শুরু করে অন্য কোনো কমপ্লিকেশন ডেভেলপ না করে এইটা। সেই জন্য ইউজুয়ালি শুরু করলে আপনাকে লাইফ লং কন্টিনিউ করতে হবে। ধন্যবাদ স্যার, অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা বিষয় তুলে ধরেছেন। আরেকটা বিষয় আছে, রোগীরা অনেক সময় বলে থাকেন যে আমি কেন ওষুধ খাবো, হয়তো ব্লাড প্রেশার দেখা যাচ্ছে বেশি, কিন্তু উনি বলছেন আমার তো শরীরে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে রোগীদেরকে আমরা এই সমস্ত ক্ষেত্রে ওষুধটা কন্টিনিউ করার ব্যাপারে কিভাবে সচেতন করতে পারি? প্রথমে এই বলে ফেললাম, কিন্তু আপনাকে আমাদের যেটা মেইন প্রবলেম হচ্ছে কাউন্সেলিং। কারণ আমি ওষুধ দিব কেন খাবো, আমি এই জন্য খাবো বললাম যে আমার যদি আমি ব্লাড প্রেশারের ওষুধটা না দিই, আমার ধীরে 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 মানে হার্টকে হয় কি আপনার একটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলি আমরা, হার্টকে অতিরিক্ত কাজ করতে হয়। সহজ ভাষায় আমি রোগীদেরকে বুঝাই, একটা শ্রমিক 10 দিনে কাজ করতো, একটা কাজ করে 10 দিনে, তাহলে আপনার ওই ডাবল কাজ করতে কয়দিন লাগবে? তাহলে 20 জন শ্রমিক লাগবে একই সময় করতে গেলে। হার্ট যখন আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যেতে থাকে, হার্টকে কিন্তু একই হার্ট কিন্তু একই শ্রমিক কিন্তু একটাই, তার কিন্তু বেশি কাজ করতে হচ্ছে। যখন কাজ করতে হয়, আপনি দেখেন আমরা যারা সেডেন্টারি ওয়ার্কার, আমাদের মাসেলগুলো খুবই দুর্বল। আর দেখেন আমি এভাবেই বুঝাই সবাইকে, দেখেন আপনাকে যদি বলি মাধবী, আপনি যদি বলেন যে 10 কেজি 20 কেজি ওজন মাথার উপর ওয়েট লিফট করতে, আপনি কিন্তু পারবেন না। কিন্তু যেই মেয়েটা ওয়েট লিফটার, তাকে যদি বলে 130 কেজি 40 কেজি, সে কিন্তু তুলে ফেলবে। তাহলে আপনি মাধবী আর ওই ওয়েট লিফটার মধ্যে পার্থক্য কোথায়? তার মাসেল বাল্ক। তাহলে মাসেল বাল্ক যখন হয় তখন কিন্তু দেখেন, যখন জিম করি আমরা বলি কি, আপনি সে সয়া প্রোটিন খাচ্ছেন, এগ খাচ্ছেন, ওইটা খাচ্ছেন না, তাকে বেশি খাবার দিতে হবে না। হার্টের বেশি খাবার কি? হার্টের বেশি খাবার হচ্ছে অক্সিজেন। যখনই সে অক্সিজেন পাবে না তখনই কিন্তু এমআই হবে। তার মানে যখনই আপনার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যাচ্ছে, তার মানে মাসেল বাল্ক বেড়ে যাচ্ছে, তার কিন্তু খাবার দরকার বেশি। মজার ব্যাপার হচ্ছে কি, হার্ট নিজে সবার জন্য করে যায়, বা নিজে কিন্তু সবচেয়ে বেশি নিগৃহীত বা দুর্বল, কারণ সে তখনই মাত্র ব্লাডটা পায় যখন তার ডায়াস্টোলিক ফিলিংয়ের সময় ব্লাডটা পায়। এবং এই প্রেশারটা যখন বাড়তে থাকে, তার নিজের রিকোয়ারমেন্টটা চাহিদা বেড়ে যায়, কিন্তু আবার পাওয়াটা কমে যায়। তাহলে দরকার বেশি কিন্তু পাচ্ছে কম, তখনই কিন্তু এমআই থেকে শুরু হয়। আর একবার যখন এমআই হয়ে যায় হার্টে কোনো একটা অংশে, যদি ওই সময়টা আমরা টার্মিনেট করতে না পারি বা প্রাইমারি পিসিএ করতে না পারি, ওই যে ড্যামেজ যদি একবার হয়ে যায়, আজীবন ড্যামেজ হয়ে যায়। হার্টের একটা মজার ব্যাপার কি, হার্টের মাসেলগুলো আমাদের মতো না। আমার এক ভাই না খেয়ে মারা যাচ্ছে, আমি আনন্দ ফিল করতেছি, বা মারা যাচ্ছে দেখে ফিল করছি না। হার্টের মাসেলের কোনো একটা অংশ যদি মরে যায়, তার সমব্যথী হয়ে আশপাশের মাংসগুলো, হার্টের মাসেলগুলো সব একসাথে ছেড়ে দেয়, যেটাকে আমরা বলি হার্ট ফেলিওর হয়ে যায়। তো এই হার্ট ফেলিওর হতে গেলেও কিন্তু আমাকে এসি ইনহিবিটর বা এআরবি খেতে হবে, তাই যেটাকে আমরা বলি কার্ডিয়াক রিমডেলিং। তো সেই জন্য আমি বলি প্রেশার ওষুধটা আমাদের খাওয়া উচিত। শুধু তাই নয়, আপনি যখন ব্লাড প্রেশার থাকে, অনেক দিন থাকে, তখন কিডনি দিয়ে হয় কি প্রোটিন যেতে থাকে, বিশেষ করে ডায়াবেটিস রোগী যদি থাকে তার তো আরও বেশি যায়। তো এই যে জিনিসগুলো হয়, এই প্রোটিনুরিয়াটা আমরা বলি এসি ইনহিবিটর অর এআরবি ক্যান প্রিভেন্ট দ্য
প্রোটিনুরিয়া। যদি কোনো কারণে সে খেতে না পারে, আমরা বলি নন হাইড্রোবায়োটিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেও প্রোটিনুরিয়া কিছুটা প্রিভেন্ট করে। আবার নেস্টো ট্রায়াল বাই ট্রায়ালে দেখা যাচ্ছে যে আপনার ইন্ডেপামাইড ইটস ক্যান অলসো ডিউস দ্য প্রোটিনুরিয়া। তার মানে এই ড্রাগগুলো যদি দেয়, কিডনি দিয়ে যে প্রোটিন লিকেজটা সেটা কিন্তু বন্ধ করে যাচ্ছে। আপনি চোখের দিকে যদি তাকান, চোখের দিকে যে প্রেশার একটা নির্দিষ্ট লেভেলের উপরে যখন চলে যায়, তখন এখানে ভিতরে গিয়ে রক্তক্ষরণ হয়। আপনি চোখটা যদি চলে যায়, চোখ তো মাত্র বলি দুইটা আমি, আর তার মধ্যে একটা জায়গা হচ্ছে আমার মেকুলা, ওই জায়গাটার মধ্যে সমস্ত ফাইবার থাকে। যদি কোনো কারণে ব্লিডিং বা ইডেমা হয়ে যায়, আমি তো জীবনে তো আর অন্ধ হয়ে যাব। তো আমার ওষুধটা আমি মনে করি খাওয়াটাই হচ্ছে থাকলে কন্টিনিউ করা উচিত। ধন্যবাদ স্যার। জাকির আলম স্যারের কাছে জানতে চাইবো, যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত তাদের মধ্যে একটা বড় অংশ আছে আরও অনেক রোগ আছে যেটাকে আমরা কোমরবিডিটিস বলি, যেমন ডায়াবেটিস মেলাইটাস, হার্টের অসুখ থাকতে পারে, স্ট্রোক হতে পারে। তো যখন উচ্চ রক্তচাপের সাথে এ ধরনের কোমরবিডিটিস থাকে তখন তাদেরকে আর কি বিষয়ে সচেতন থাকা উচিত? রোগীর যদি হঠাৎ করে প্রেশার বেশি বেড়ে যায় তখন সে কি করবে, এই ব্যাপারে আমি একটু বলি। সেটা হচ্ছে যে যদি একটা প্রেশার রোগী ওষুধ খাচ্ছে, হঠাৎ করে প্রেশার বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে ওই রোগীর সাথে কথা বলতে হবে সে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে আছে কিনা, তার ঘুম ঠিক মতো হচ্ছে না, স্ট্রেসফুল কন্ডিশনে আছে কিনা। যদি সেগুলো কিছু থাকে সেটা মিনিমাইজ করতে হবে। সেকেন্ড হচ্ছে যদি তার ওষুধের প্রতি অ্যাডিয়ারেন্সটা কেমন, সে ওষুধের কমপ্লায়েন্স কেমন, সে ওষুধ ঠিক মতো খাচ্ছে কি না সেটা। যদি ওষুধ ঠিক মতো না খায় বা ওষুধ যদি খাওয়ার পরও প্রেশার বাড়তে থাকে, তো আমরা ওষুধের যেই মাত্রাগুলো আছে, বা আমি এর আগে বলেছিলাম বিভিন্ন গ্রুপের ড্রাগ আছে, কম্বিনেশন ড্রাগ আমাকে দিতে হবে সেই প্রেশার কন্ট্রোল করতে গেলে। আবার অনেক সময় দেখা যাচ্ছে রোগীদের একটা হঠাৎ করে অনেক বেশি প্রেশার বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার কারণে যদি কোনো টার্গেট অর্গান ড্যামেজ আমরা পেয়ে যাই, সেটাকে আমরা হাইপারটেনসিভ ইমার্জেন্সি বলি মেডিকেল টার্মে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রোগীদেরকে অবশ্যই হসপিটালাইজ হতে হবে, এবং সেক্ষেত্রে যে মুখে খাওয়ার ওষুধগুলোর পরিবর্তে আমরা সাধারণত শিরার মধ্যে বা আইভি যে ওষুধ, কিছু ওষুধ আমরা ইউজ করি, এবং খুব কন্ট্রোলড ওয়েতে তাদের প্রেশারটা কমাতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে হাইপারটেনশন যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হবে। আর আপনার সেকেন্ড যে প্রশ্নটা, সেটার উত্তর আমি দিচ্ছি, যে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে বিভিন্ন যদি রোগীদের সাথে প্রেশারের সাথে যদি অন্যান্য ড্রাগে কোমরবিডিটিস থাকে, এটা খুবই স্বাভাবিক যে প্রেশার থাকে অন্য কোমরবিডিটি, যেমন পেশেন্টের কোমরবিডিটি থাকাটাই স্বাভাবিক। যেমন আমি বলেছি যে ডায়াবেটিস এবং হাইপারটেনশন এই দুটো কিন্তু ফ্যামিলিতে অনেক সময় একসাথেই রান করে। আমি বলছি বংশগতির একটা ব্যাপার আছে এটার সাথে হাইপারটেনশন, এবং এটা অনেক সময় অনেক ফ্যামিলিতে হাইপারটেনশন এবং ডায়াবেটিস মানে এটা একসাথে রান করে। এবং যদি হাইপারটেনশন কারোর থাকে, আরেকজনের ডায়াবেটিস থাকে, দুজনেরই কিন্তু আলাদা আলাদাভাবে আপনার এই হার্টের সমস্যা, ব্রেইনের সমস্যা, কিডনির সমস্যা হতে পারে। আবার দুটো যদি একসাথে থাকে তাহলে এটা এডিটিভ অ্যাকশনের মতো হয়, এবং একটা প্রায় 6 গুণ পরিমাণ রিস্ক বাড়িয়ে দেয় আপনার এই সমস্ত রোগ হওয়ার জন্য। তো আমি এবং এগুলোর সাথে কিন্তু আপনার স্ট্রোক হওয়ার চান্স বেড়ে যায়, আপনার হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যায়, এবং আপনার কিডনির রোগের এগুলো কিন্তু অনেক বেশি আপনার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার এই কোশ্চেনটা দুজনের কাছেই থাকবে, স্যারকে দিয়ে শুরু করতে চাই। স্যার, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বাংলাদেশের বড় বড় মেডিকেল ইনস্টিটিউটের মধ্যে একটা। তো আমি জানতে চাচ্ছি যে আপনার এই ইনস্টিটিউশন আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রথম হচ্ছে যে আমাদের চিকিৎসা হিসেবে করণীয়, আমাদের ভার্সিটি হিসেবে করণীয়, দুটো জিনিস আমরা বলি। দেখেন, আপনাকে কিন্তু বারবারই কথা চলে আসছে, ব্লাড প্রেশার আপনাকে মেজার করতে হবে। নেক্সট হচ্ছে আপনার ওষুধ খেতে হবে। আমি যদি ব্লাড প্রেশার না মাপি তাহলে আমি ওষুধ খাবো কেন? তাহলে সেজন্য যখন একটা রুগী যখন মেডিসিন ডাক্তারের কাছে যান বা মেডিসিন অ্যানালাইড, আমি সেটা হতে পারে কার্ডিওলজি, হতে পারে সব হতে পারে, আমাদেরকে ব্লাড প্রেশার মেজার করাটা হাসপাতালে বলি বা চেম্বার প্র্যাকটিসে বলি ম্যান্ডেটরি করে দিতে হবে। তিনি যদি একজন অর্থোপেডিক সার্জনও হন, তার কাছে যদি পা ভাঙা নিয়েও যায়, তাকে প্রেশার মাপাটাকে ম্যান্ডেটরি করতে হবে। এইটা হচ্ছে ম্যান্ডেটরি করতে হবে জাতীয় লেভেলে। যদি না করেন তাহলে কিন্তু একটা পানিশেবল জবের মতো ধরতে হবে। তাহলে আমি যদি ব্লাড প্রেশারটাকে মেজার করি, আমি কিন্তু জেনে যাচ্ছি নাম্বার 1, এই যে ব্লাড প্রেশারটা আমি মেজার করলাম। এখন হচ্ছে যে কিন্তু মজার ব্যাপার কি জানেন, সারা বিশ্বেই যদি ধরি যত লোক আছে ব্লাড প্রেশার যারা ডায়াগনোস করা, তাদের কিন্তু অর্ধেক তারা জানি না যে তাদের ব্লাড প্রেশার আছে। যাদের আছে তাদের অর্ধেক হচ্ছে ব্লাড প্রেশার ওষুধ খানই না, যাদের খান তাদের মধ্যে আবার অর্ধেক হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল না। বাংলাদেশেও দেখেন যে 34% মাত্র ওষুধ খায়, তার মধ্যে আবার প্রায় 13% মতো বা 14% মাত্র কন্ট্রোল। তাহলে এইটা যদি হয় তাহলে আমরা বলবো এখানে আমাদেরকে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে।
এখন আমি ডাক্তার, আপনি টিবি বা আমি যাই বলি না কেন রুগী শুনবে না। রুগী কার কথা শোনে? রুগী শোনে কিন্তু দেখেন ওই ধর্মীয় যে হুজুরের ওয়াজটা শোনে ভালো, সে কিন্তু সেটা যেই হোক না কেন, সে হিন্দুদের জন্য হিন্দু, মুসলমানদের জন্য মুসলমান। যদি সিনেমার নায়ক নায়িকারা বলেন সে ভালো, তাহলে আমি মনে করি ন্যাশনাল লেভেলে এটাতে একটা টিভিতে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকা দরকার বিভিন্ন রকম কথার মাধ্যমে। আমরা যদি মসজিদে খুতবা যখন দেবে বা মন্দিরে যখন যাবে, যখন তারা যখন যদি বলে সেটা হবে। স্কুলের টিচাররা যদি বলে তোমার বাবা মাকে গিয়ে ব্লাড প্রেশারটা মাপো, এটা একটা যদি বলে অ্যাওয়ারনেসের মধ্যে যদি থাকে, অথবা স্কুলে যদি একটা হেলথ ক্যাম্পের মধ্যে থাকে বা ক্যাম্পের আয়োজন করা যায়। আমার ভার্সিটির জন্য আমি যখন বলবো, তখন আমি বলবো যে আমি একটা পোস্টারিংয়ের ব্যবস্থা করতে পারি, আমি সেখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করতে পারি। আমি যদি এই জিনিসগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা অ্যাওয়ারনেসটাকে বিল্ড আপ করতে পারবো। আদারওয়াইজ আমরা যতই বলি না কেন ব্লাড প্রেশার ব্লাড প্রেশার ব্লাড প্রেশার, আর নট অনলি দিস, আমাদেরকে বাংলাদেশে কি এটা একটা মজার দেশ, একটা আমি বলি এটা হিরো রাজার দেশ এটা। কারণ এখানে যত মিথ এখানে সব বাংলাদেশে আছে। আপনি দেখেন সব রুগী এসে আমাকে বলবে স্যার প্রেশার বাড়ছিল, তেঁতুল খেয়েছি প্রেশারটা কমে গেছে। তো এই তেঁতুল খেলে প্রেশার কমে, এটা কিন্তু বাংলাদেশ ছাড়া সারা বিশ্বে কোনো জায়গায় আবিষ্কার হয়নি। এটা নোবেল পুরস্কার পাওয়ার মতো একটা আবিষ্কার। তো এইটা যদি হয়, তাহলে এই যে ভুল ধারণাগুলো এগুলোকে আমাদেরকে দূর করতে হবে। তার মানে আমাকে এই পোস্টারিংয়ের মাধ্যমে, আমাকে টিভির মাধ্যমে বলতে হবে। তা না হলে আপনি প্রায় দেখেন সাপে কাটা রুগী এই হাত বেছে মুরগিটা মারা যায়, অ্যান্টিভেনম দিলে ভালো হয়ে যাচ্ছে। তার মানে আমাকে কখনই আমার তেঁতুল খেলে প্রেশার কমবে না, এটা আমাকে বুঝতে হবে। আমাকে তাহলে এই যে মিথগুলো যদি আমি বাদ দিতে পারি, আমি তাহলে সঠিক সময় সঠিক যদি পদক্ষেপ নিতে পারি, এবং যেটার চেষ্টায় আমরা আমাদের ভার্সিটি লেভেল থেকে করছি, এবং যদি এটা হয় আশা করি আমরা আমাদের লেভেল থেকে যতটুকু পারবো। শুধু তাই না, আমি তো আমার তো না, আমার সারা দেশকে আমাদের ভাবতে হবে। তো সেভাবে যদি ন্যাশনাল লেভেলে যদি এটা প্রোগ্রামটা না হয়, এটা কন্ট্রোল করা খুব বেশি কঠিন কিছু নয়। তারপরও কঠিন, কারণ এটা সারা বিশ্বেই কন্ট্রোল হচ্ছে না, যেটার কথা বললাম, সারা বিশ্বে এই প্রবলেমটা রয়ে গিয়েছে। জি স্যার। জাকির আলম স্যার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ জনসচেতনতা সৃষ্টিতে কিভাবে কাজ করছে? আপনি ইনস্টিটিউট বেসড কীভাবে আমরা করতে পারি সেটার ব্যাপারে আমি কথা বলছি। আমরা আসলে খুব ইনস্টিটিউট বেজে আমরা খুব বাংলাদেশের বিরাট জনসংখ্যার খুবই অল্প পরিমাণ আমরা আসলে রিপ্রেজেন্ট করে আমাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। অল্প পেশেন্ট এখানে আসে, পেশেন্ট প্রচুর, কিন্তু সারা বাংলাদেশ চিন্তা করলে তো এখানে অল্প আসে। তো এইটা জিনিসটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে গভর্নমেন্ট পলিসি লেভেল থেকে এনসিডি একটা কর্নার আছে, নন কমিউনিকেবল ডিজিজ একটা কর্নার আছে। সেই কর্নারে আমাদের সাধারণত হাইপারটেনশন, ডায়াবেটিস, ম্যালাইটিস সমস্ত পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়া হয়। তো ওই সময় এটা হয়, বিশেষ করে এই যে আমাদের যে মে মাসে হাইপারটেনশন ডে বা হাইপারটেনশন মান্থ হিসাবে আমাদের এখানে আছে। তো এই অ্যাওয়ারনেস মান্থ আমরা এই সময়টাতে যেমন আউটডোরে আমাদের প্রচুর রুগী আসে, শুধু রুগী আসে না, রুগীদের সাথে প্রচুর অ্যাটেন্ডেন্সও আসে। তো আমরা ওখানে আমরা কোনো র্যালির আয়োজন করতে পারি বা কোনো লিফলেট বিতরণ করতে পারি, হ্যাঁ, ব্যানার, ফেস্টুন, এগুলো যদি আমরা করতে পারি, বা এই যে আপনি যে আজকে আমাদেরকে এখানে ডেকেছেন, আমি রিপ্রেজেন্ট করছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের থেকে, উনি রিপ্রেজেন্ট করছে, এই যে আমরা যে প্রিন্টস এবং আমাদের ইউটিউব বা আমাদের যে এখন সোশ্যাল মিডিয়া আছে, সেগুলোতেও যদি আমাদের এই সচেতনতা তৈরি করতে পারি, তাহলে এর মাধ্যমে আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারি। এটা হলো আউটডোর বেস। আর ইনডোরেও আমাদের যে পেশেন্টগুলো ভর্তি থাকে তাদেরকেও আমরা বিভিন্ন টাইপের সচেতনতামূলক কথা বলতে পারি। এভাবে আমাদের আসলে ইনস্টিটিউশন বেজে করতে পারি। এছাড়া আমরা বিভিন্ন সময়ে এই হাইপারটেনশনের উপরে বিভিন্ন সভা, সেমিনার করে আমাদের যে নলেজ আছে সেই নলেজটা আমাদের জুনিয়রদেরকে ডিসেমিনেট করতে পারি, আমাদের স্টুডেন্ট আছে সেখানে ডিসেমিনেট করতে পারি। তারাও যদি তাদের পরিবারকে গিয়ে সচেতনতা করে, তাহলে এইভাবেই ছোট ছোট উদ্যোগগুলো যদি সমন্বিতভাবে সব মেডিকেল কলেজ সব এভাবেই করে, তাহলে আমাদের সারা বাংলাদেশ থেকে আমরা একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করবে। আমরা এই হাইপারটেনশনের হাত থেকে আমরা হয়তো রক্ষা পাবো, আমরা হাইপারটেনশন আমরা ম্যানেজ করতে পারবো, এবং হাইপারটেনশনের জন্য পরবর্তী পরিমাণে যে সমস্ত কোমরবিডিটিসগুলো হয় সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো। আমরা একটা সুস্থ জাতি হিসাবে বেঁচে থাকতে পারবো। সেক্ষেত্রে সবার সমন্বিত প্রচেষ্টা আশা করি সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করবে। আমরা একেবারেই শেষ পর্যায়ে স্যার আপনার কাছে শুধু একটু জানতে চাইবো যে এই মে মাসে আপনি জনগণকে কি মেসেজটা দিতে চান এই যে উচ্চ রক্তচাপে সচেতন হওয়ার ব্যাপারে, সর্বশেষ একটি বাক্য। আমি সচেতন হওয়ার ব্যাপারে আমি শুধু জনগণকে একটা কথাই বলবো, আপনারা একটা নির্দিষ্ট সময়ের পরে, বিশেষ করে 35 বা 40 পরে, আপনারা যদি কোনো উপসর্গ যদি নাও থাকে, আপনারা নিজের প্রেশারটা মাপুন, এবং কারোর যদি প্রেশার বেশি থাকে তাহলে আপনারা নিকটবর্তী ডক্টরের পরামর্শ মতো চলেন, এবং বিশেষ করে আমাদের যে খাদ্য অভ্যাস এবং যে সেডেন্টারি লাইফস্টাইল যেটা আমরা সেটাকে আমরা প্রিভেন্ট করে আমাদের পরিশ্রম বা আমরা ব্যায়াম বা যেটা করি, তাহলে আমরা এই হাইপারটেনশনের হাত থেকে রক্ষা পাবো, এবং হাইপারটেনশন যে কনসিকুয়েন্সগুলো আছে সেগুলো থেকে আমরা আমাদেরকে সুস্থ রাখতে পারবো। স্যার, আপনি সাধারণ মানুষকে কি পরামর্শ, সর্বশেষ কি পরামর্শ দিতে চান? আমার জন্য মেসেজ থাকবে যে প্রথম হচ্ছে যে বললেন যেটা,
যে নির্দিষ্ট সময়ের পরে, অবশ্যই নির্দিষ্ট সময় তো আমরা বলবোই, কিন্তু এখন কিন্তু ইয়ং হাইপারটেনশনও পাওয়া যায়। বিশেষ করে যে আমরা যে বলি এমফিটামিন, যেটা বলে ইয়াবা বলি, ইয়াবা বা ড্রাগ অ্যাবিউজ কিন্তু ইয়ং জেনারেশনের মধ্যে খুব কমন। সেই জন্য আমি কোনো বয়সের কথা এখন বলি না। যদি এখন ইয়ং জেনারেশনে কিন্তু 100 কেজি খুব কমনলি পাওয়া যায়, এই 17-18 বছরের ছেলে। সেই জন্য আমি বলবো যখন এলডারলি পেশেন্ট আফটার 40, তো ব্লাড প্রেশার মাপাটা হচ্ছে ম্যান্ডেটরি ইয়ারলি একবার। তো বা কেউ কেউ বলে 5 বছর পরেও মাপতে বলে যদি নর্মাল থাকে, সেটা আলাদা জিনিস। তাই আমরা বছরে একবার তো মাপতেই পারি, একটা সিম্পল জিনিস এটা। যদি ইয়ং যদি হয়, ওবেস যদি হয়, ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন থাকে, যদি সে ড্রাগ অ্যাবিউজ থাকে, তাহলে তাকে ব্লাড প্রেশার মাপতেই হবে। যদি আমি মাপি, আমরা বলে থাকি ইয়ং অ্যান্ড টার্গেট অর্গান ড্যামেজ। যদি ইয়ং থাকে তখন অবশ্যই তাকে সেকেন্ডারি কজগুলোকে আমি বলবো ইভ্যালুয়েট করতে হবে। ইয়ং সেকেন্ডারি কজ অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে। যদি কোনো রোগী যদি প্রথমেই যদি কমপ্লিকেশন নিয়ে প্রিভেন্ট করে, তাকে সেকেন্ডারি কজগুলো প্রিভেন্ট করতেই হবে। এটার জন্য ইনভেস্টিগেশন করতেই হবে, রুটিন ইনভেস্টিগেশন। কারণ আমাদের রোগীরা অনেক সময় পরীক্ষা করতে চান না, বলে যে এই বাচ্চা ছেলে কেন আপনি এগুলো করতে দিচ্ছেন। তাহলে আমাকে এগুলো পরীক্ষা করতেই হবে আমাকে, 2 নম্বর জিনিস। 3 নম্বর হচ্ছে ওষুধ যখন আমি শুরু করব, প্রথমবার পেলেই আমি দেবো না যদি টার্গেট অর্গান ড্যামেজ না থাকে। কারণ ওই যে বললাম হাইপার হাইপারটেনশন বাড়তেই পারে, পরের বার দেখা গেলো যে হ্যাঁ এটা ঠিক আছে, অথবা আমি একটা স্ট্রেসফুল কন্ডিশন আছে, ব্লাড প্রেশারটা একটু বেশি, আমি আবার একটা গ্যাপে প্রেশারটা মেপে দেখবো। যদি এইবারও বেশি থাকে তাহলে আমি ওষুধ শুরু করব। তাকে বলতে হবে যে কাউন্সেলিং যদি আমি না করি, যে আপনার ওষুধ যদি খান আপনার লাইফ লংজিভিটি বাড়বে ইনশাল্লাহ। যদি আপনি না খান, আপনি মারা তো সবাই আমরা যাব, কিন্তু ধুকে ধুকে মরা আর একটা সুস্থভাবে মরা, দুটার মধ্যে পার্থক্য আলাদা। তো আপনি যদি রেগুলার ওষুধ খান, আপনি মৃত্যু সবারই হবে, যেটা আমরা আশা করব সুস্থ মৃত্যু হবে। আর বিছানায় শুয়ে থেকে মৃত্যু কারোর জন্য কাম্য নয়। সেজন্য ওষুধটা আমরা রেগুলার খাবো। এবং খেয়ে যাচ্ছি ওষুধের কিছু অনেক সময় সাইড এফেক্ট ডেভেলপ করে, সেইটাকে আমাদের মনিটর করতে হয়। বারবারই বলছিলাম আমরা এসি আর এআরবি, সেটা করতে গেলে কি ইলেকট্রোলাইট করতে হয়, ক্রিয়েটিন করতে হয়, সেগুলো পরীক্ষা করে দেখতে হয়। এবং কোনো কোনো ওষুধ একটু পায়েও পানি আসতে পারে, এগুলোকে আমরা যদি কাউন্সেলিং করে দিতে হয়, নাহলে ওষুধ বন্ধ করে দেয় রোগীরা। তাহলে সাইড ইফেক্টগুলো যদি আমরা প্রতিটা ওষুধ দেওয়ার সময় রোগীকে যদি বলে দিতে পারি এই সাইড ইফেক্টগুলো হবে, তখন রোগী কিন্তু এগুলো মেনে নেয়। এবং শুধু তাই না, সে কন্টিনিউ করে, কমপ্লেন্সটাও তার বেড়ে যায়। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে, বাংলাদেশের বিশাল একটা অংশ কিন্তু গরিব মানুষ। এই এনসিডির মাধ্যমে কিন্তু এখন কিন্তু থানা পর্যায়েও কিন্তু 2টো ওষুধ কমনলি দেওয়া হয়, একটা অ্যামলোডিপিন দেওয়া হচ্ছে অ্যান্ড লোসাটান দেওয়া হচ্ছে। তো আমি বিভিন্ন জায়গায় বলি, সরকারের মাধ্যমে বলি, আমরা এনসিডিতে আমরা এসি ইনহিবিটরটাকে আমরা কিন্তু যোগ করতে পারি। এই একটা ওষুধ কিন্তু 2-3টে গ্রুপ ছাড়া বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে, এবং সারা বিশ্বে কিন্তু এটা চলমান ওষুধ, এটার দাম খুব সস্তা, এবং এসি ইনহিবিটর ইজ ফার বেটার দ্যান দি এআরবি। তো এইটা আমরা যদি দিতে পারি, এনসিডির মাধ্যমে যদি দিতে পারি, খরচটাও কমে যাবে। এবং এনসিডির মধ্যে যে এই যে সস্তা ওষুধ যেগুলো ছিল, বাজার কিন্তু এখন পাওয়া যাচ্ছে না, আউট অফ মার্কেট হয়ে গেছে। যারা গরিব, যে রিক্সা চালায়, যে বাসার বুয়া, তার জন্য যদি আমি বলি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেবেন, এআরবি দিবেন, সে তো ভাত খাবে না ওষুধ খাবে। তার মানে 2 দিন পর সে ওষুধ বন্ধ করে দেয়। আমি যতই কাউন্সেলিং করি না কেন, ওষুধ সে বন্ধ করে দেবেই যদি সরকারি ভাবে না পায়। সেজন্য আমি বলবো, লাস্ট মেসেজটা দিব, চয়েস করার সময় কাপড়ের দিকে তাকান, জামা কাপড়ের দিকে তাকান, জুতোর দিকে তাকান, সে কোনটা কিনতে পারবে সেটা বোঝার চেষ্টা করেন। সেই অনুযায়ী কম দামে ওষুধটা দেওয়ার চেষ্টা করি আমরা। তাতে পেশেন্টের কমপ্লায়েন্স বাড়বে, রোগী কন্টিনিউ করবে, আমাদের সাইড এফেক্টটা কমে যাবে, আমাদের যে অ্যাচিভমেন্ট, যেটা গোল, আমাদের লাইফ বাড়ানো, লংজিভিটি বাড়ানো, আমরা ইনশাল্লাহ অর্জন করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। শত ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে এসেছেন এবং মূল্যবান মতামত দিয়ে আমাদের জনগণকে সচেতন করার চেষ্টা করেছেন। দর্শক মণ্ডলী, আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন উচ্চ রক্তচাপ মাপা এবং সঠিকভাবে এটাকে কন্ট্রোলে রাখা কতটা গুরুত্বপূর্ণ। আর আজকের থেকে আসুন আমরা সচেতন হই, সঠিকভাবে নিজের রক্তচাপ পরিমাপ করি। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।